দেবতার জন্ম শিবনাথ চক্রবর্তী। বাড়ি থেকে বেরুতেই প্রায় হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। মানে প্রথম পা ফেললেই পাথরটা তার যে সে যে আছে তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় লেখককে বা গল্পকথককে। কয়েকদিন ধরেই তিনি ভাবছিলেন যে কি করা যায়। যেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত এইরূপ তীরবেগে আকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদেও। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর গাড়ি আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুম। কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। অর্থাৎ কি বলছে, সেদিন তার বাড়ি থেকে বেরোবার তেমন তাড়া ছিল না। তীর বেগে অকস্মাৎ, অকস্মাৎ মানে হঠাৎ, তীর বেগে ধাবিত হব মানে ছুটবো, এমন ছুটবেন তেমন অভিপ্রায় তার ছিল না আদেও। কিন্তু পাথরটার সংঘর্ষ গল্পকথকের গতিবেগকে সহসা এত দ্রুত করে দেয় যে অন্য দিক থেকে মোটর গাড়ি আসছে দেখেও তিনি আত্মসংবরণ করতে অক্ষম হন। কিন্তু ড্রাইভার হুঁশিয়ার ছিল বলে তিনি সে যাত্রা রক্ষা পেয়ে যান বা তার কোনো বিপদ হয় না। সেদিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবন পথের মাঝখানে, মানে জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিবন্ধী রূপে দেখা দেবে কোনো দিনই এরূপ কল্পনা করিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে। কেননা ধাবমান মোটর চিরদিনই কিন্তু আমার পদ পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না। অর্থাৎ জীবন জীবন মরণের সমস্যা হচ্ছে, কেননা ধাবমান মোটর মানে যেই মোটর ধেয়ে আসছে ছুটে আসছে চিরদিনই যে তার পদ পদস্খলনকে মার্জনা চোখে দেখবেন এমন এমন আশা তিনি করতে পারেন না। প দ দন্তস্বয় খ ল দন্ত ন। তাই ভাবছি একটা হেস্তনেস্ত করা যাক। হয় ও ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ হলো। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। তার মধ্যে একটা দ্বিধা বোধ হচ্ছে যে হেস্তনেস্ত তিনি এটা করেই ছাড়বেন, তিনি মনস্থির করলেন। তার মধ্যে সন্দেহ হয়ে গেল যে এই পাথরের যন্ত্রণায় সে আর বেশি দিন থাকতে পারবে কিনা সন্দেহ। তাই তার থাকাটাই যেহেতু তার দিক থেকে বেশি বাঞ্ছনীয় ছিল, বয়াকার ইয় ছ দন্তন দীর্ঘ বলে, মানে দন্তনয় দীর্ঘ অন্তঃস্থ বলে কল্পকথকের মনে হলো। তাই প্রাতঃকালে মানে ভোরবেলা একটা কোদাল জোগাড় করে তিনি লেগে পড়লেন। একটা বড় গাছের নুড়ি, একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি, দন্ত স ময় দীর্ঘ লয়কার সমূলে উৎখাত করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম এতক্ষণে এদেরই নীরব ও সরব অনুভূতি আমার উদ্যমে উৎসাহ উৎসাহ সঞ্চার করছিল। বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব অনুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল। মানে তাদের নীরব সরব অনুভূতি, তাদের চেঁচামেচি হইচই তাকে উৎসাহ দিচ্ছিল। তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু কারু ঔৎসুক্য আছে কি নেই বোঝা গেল না। মানে কেউ পাথরটা নিতে আগ্রহী না নয় সেটা বোঝা যায়নি। তাই আবার ঘোষণা করতে হলো, যদি দরকার থাকে নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব। জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এটা খুঁড়ছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালুম, তারপর ঘাড় নেড়ে বললাম, না, যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা হলো গেল। কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না। কয়েকবার
আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে, সত্যি বলছেন আপনি? কোনো প্রত্যাদেশ তো তো তোত্তাদেশ বলে একটা কোয়েশ্চেন মার্ক, মানে কোনো স্বপ্ন টপ্ন দেখেছেন? প্রত্যাদেশ, প্রত্যাদেশ সম্ভবত মানে কোনো আদেশ পেয়েছেন কিনা? কিচ্ছু না। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে উপরে এসে মাকে বললাম 2 কাপ চা তৈরি করতে। আমার জন্যই 2 কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম। প্রায় প্রস্তরীভূত হয়ে গিয়েছিলাম। বলতে কি? প্রস্তরীভূত মানে জানি না, প্রস্তরীভূত হয়ে গেছিলাম বলতে কি? এরপর মানে তিনি লেখক গল্পকথক প্রস্তরীভূত হয়ে গেছিলেন পাথরটার সঙ্গে ধস্তাধস্তি করতে করতে, তাই তিনি মাকে তারই জন্য 2 কাপ চা বানাতে বললেন। এরপর প্রায়ই বাড়ির থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না, যখন অন্যমনস্ক থাকি। এখন ওকে আমি সর্বান্তঃকরণে দন্ত স বয়েরে ফাঁকা দন্ত নয় ত সর্বান্ত দিয়ে একটা বিসর্গ, সর্বান্ত ক র মূর্ধন্যয়কার সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই। সে দৈব শক্তি ওর লোপ পেয়েছে। আমাদের মধ্যে এরকম হৃদ্যতা জমেছে, এখন বলা যেতে পারে আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জমেছে, এমন বলা যেতে পারে। এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে। কান্তি মানে চেহারা। নুড়িটার কান্তি ফিরেছে। ধুলো বালি মুছে গিয়ে দিব্যি চাকচিক্য দেখা দিয়েছে। যারা সকলে বিকেলে যারা সকালে বিকেলে রাস্তায় জল ছিটোয়, বোঝা গেল তাদেরই কারুর স্নেহদৃষ্টি ওর উপর পড়েছিল। ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে খুশি হলাম। ব্যাপার কি রকম বুঝেছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি, না কোনো প্রত্যাদেশ পেলেন? না না, তা কেন, এই পথেই আমার যাতায়াত কিনা। ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন, কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন। নুড়িটা দেখছি আছে ঠিক, কেউ নেবে না কি বলেন? প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না, এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। কি মনে হলো? প্রশ্নটা এটা করেছিল যে নুড়িটা দেখছি আর ঠিক আছে, কেউ নেবে না কি বলেন? তখন মনে হলো তার কথাটা শুনে যেন যেরকম কোনো দামি জিনিসটা পাথরে বা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না, ওর গুপ্তশত্রুর দল ওটাকে আত্মসাৎ করার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছোঁ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত সরকার বাহাদুর তাদের নিয়ন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন। কি? আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত সরকার বাহাদুর তাদের নিয়ন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন। তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনি। সে একটু হেসে বলল, আপনার যেমন কথা। দেখছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে। ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো।
এক বেলার মধ্যেই কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করলাম, ভালোই হয়েছে। এতদিনে তবু ওর কান্তি ফিরলো এবং কয়েকটি সমজদার জুটলো। এতদিনে ওর কান্তি ফিরে এলো এবং কয়েকটি সমজদার জুটলো। পাথরটার সমাদরে পাথরটা সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটি বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বলল, সেই তো ভয়, এই সমজদার না ইতিমধ্যে ওকে সরিয়ে ফেলে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। পরের দিন সকালবেলা গল্পকথক উঠে দেখলেন কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য তিনি হলেন। ও কে ওটাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ইত্যাকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়। এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই লাগলো। কিংবা এ সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ্য, কিংবা এ সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ্য, মানে সন্দেহ হচ্ছে যে এই লোকটা অত রকমের প্রশ্ন করে সেই কি এটা পাথরটা নিয়ে গেছে। অনেকদিন পরে গলির মোড়ে অশ্বত্থ তলা দিয়ে এবার একটা বেশ কদিন পর গলির মোড়ে অশ্বত্থ তলা দিয়ে আসছি, ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। বেল এই প্রয়োগ নৈপুণ্য যার, মানে এত সুন্দর করে যে এটাকে স্থাপন করেছে, এটাকে বলা হচ্ছে প্রয়োগ নৈপুণ্য, মানে নিপুণ হস্তে যা প্রয়োগ করা হয়েছে সুন্দর করে, একদম প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতে হয়। নুড়িটার চারদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে ওই পথে যে সব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পরলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল। যাই হোক, মহা সমারোহেই ইনি এখানে বিরাজ করছেন। অন্তঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারুর দুশ্চিন্তার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম। আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরব, সে তো আমারই গৌরব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি। এই জন্যই মনে মনে পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি, এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, এবং কায় মনো বাক্যে ওকে আশীর্বাদ করলাম। কায় মানে শরীর, মন মানে অন্তর, আর বাক্য মানে কথা, মানে মনে শরীরে কথায়, মানে শরীরে মনে কথায় সবকিছু দিয়ে কল্পকথককে আশীর্বাদ করলেন। এই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভাবছি। পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু পাথরটার কথা ও পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহ্যমান হয়ে পড়বে। পাথরটার পলায়নে ভেবেছিলাম, মানে গল্পকথক ভেবেছিলেন যে পাথরটাকে পাওয়া যাচ্ছে না, তাই বোধহয় সে মুহ্যমান হয়ে পড়বে, দুঃখে পেটে পড়বে। ময় হস্যৌ হয় জফলা ময়াকার দন্ত না, মুহ্যমান মানে মুহ্যমান। কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল।
এত বড় একটা বিচ্ছেদ বেদনা যেন কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ। মানে গল্প কথা মনে মনে ভাবলেন যে এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন আর ওকে উতলা করে তুলে কি লাভ। মাঝে মাঝে অসত্য তলার পাশ দিয়েই বাড়ি ফিরি, লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। অসত্য গাছের তলায় পাথরটিকে স্থাপন করা হয়েছিল, সেই জন্যই বলছে মাঝে মাঝে অসত্য তলার পাশ দিয়ে বাড়ি ফিরি, লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী, দন্তস্ব দন্তনয় দন্তনয় জফলা আকার দন্তস্বয় দীর্ঘ, সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে। গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়, ক মূর্ধন্যয় রেফ একার দন্তন্যয় দয়রফলা হস্যই অন্তস্থ একার র, কর্ণেন্দ্রিয়ের উপর দস্তুর মতোই অত্যাচার। কি বলছে? গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর, ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়র উপর দস্তুর মতোই অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ভক্তির আতিশয্য অনতিবিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে। কি বলছে? যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না, এবং ভক্তির আতিশয্যে অনতিবিলম্বে ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে। দেবতা তখন বিশেষভাবে বুনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তাঁর তরফে খাজনা আদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চাম্পারন যেতে হলো। চাম্পারন সত্যাগ্রহ হয় না, সেই চাম্পারন যেতে হলো। চয়াকার ময় পয় আকার র মূর্ধন্য। প্রশ্ন হবে এর কিছুদিন, আচ্ছা, কি কাজে চম্পারন যেতে হয়েছিল? চাম্পারন যেতে হয়েছিল। এর কিছুদিন পর একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য গল্পকথককে চম্পারন যেতে হয়। চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য গল্পকথককে চম্পারন যেতে হয়। অসত্য তলার পাশ দিয়ে গেলেও চলে, ভাবলাম যাওয়ার আগে দেবতার অবস্থাটা দেখে যাই। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন। এর তল নেই, অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটি মন্দির খাড়া না করলে চলে না। কি হলো? কিছুদিন পর একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য গল্পকথককে চাম্পারন যেতে হলো। অশ্বত্থতলার পাশ দিয়ে গেলেও চলে, ভাবলাম যাওয়ার আগে দেবতার অবস্থাটা দেখে যায়। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীদের সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলেন তিনি, তা মর্ম এই যে, মানে তার মানে এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, মানে পাথরটা হচ্ছে ত্রিলোকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু, দন্তস্বয় ব অন্তস্থ ময় ভয়, সিরিয়ালটার নাম ছিল না স্বয়ম্ভু। ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু, একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন। এর তল নেই, মানে ওই পাথরটার তল নেই, মানে তল নাই, সীমা নাই, কুল, ওই ওই ব্যাপারটা। অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না। মানে বহু সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। সেখানে এইসব বিধান দিচ্ছে যে ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু পাথরটা, তাই পাতাল ফুঁড়ে
উঠেছে, তাই এর কোনো তল নেই, তাই মন্দির এবার তৈরি করতে হবে, মন্দির প্রতিষ্ঠা করতে হবে। এক একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই। কিন্তু জীবন বীমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম। অর্থাৎ জীবন বীমা করা নেই, তাকে সবাই মিলে পিটিয়ে টিটিয়ে মেরেও ফেলতে পারে এইসব ত্রিলোকেশ্বরের শিবের নিস্তলতার ইতিহাস বলে। অর্থাৎ গল্পকথক কিন্তু এই ধরনের কথায় বিশ্বাসী নন। আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই, তাই দুই কারণে সেই ত্রিলোকেশ্বর শিবের নিষ্ফলতার ইতিহাস সবাইকে ডেকে বলতে গেলেন না। প্রথম কারণ হচ্ছে তার জীবন বীমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে তিনি জানতেন, তার উপর কোনো ধরনের আক্রমণ হতে পারে, এই একটা কারণে তিনি বললেন না। দ্বিতীয় কারণে তিনি বললেন না কারণ তার ট্রেনের সময় হয়ে এসেছিল ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম। নিরস্ত মানে চলে গেলেন তিনি। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই শিকার প্রতিভা বলে এবং স্বচেষ্টা ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন। নেক্সট, কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন কয়েক মাস বাদে চম্পারণ থেকে তিনি ফিরলেন। ফিরে দেখলেন অশ্বত্থতলায় মোড়কে মানে চিনির কলের ব্যাপারে তিনি রনে গিয়েছিলেন, চম্পারণ, এবং অশ্বত্থতলায় মোড়কে আর চেনাই যায় না। অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘন্টার আর্তনাদে কান পাতা দায় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। কিন্তু সে কথা বলছি না, সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে। মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমতম এই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না। গেরুয়া তিলক রুদ্রাক্ষ পরে সেই অকৃত্রিম উপাসক হাজির হয়েছে, তাকে দেখে অবাক হয়ে গেল। এ কি ব্যাপার, আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন। এই দি আগে এই দিনই শিবের সেবায় আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন। তখন ও জিজ্ঞেস করলো, মানে গল্পকথক জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তখন তিনি বললেন এই দিন মানে দরিদ্র দয় দীর্ঘই দন্ত না দিন, এই দিনই মানে জানালো সে যে আমি সেবায়েত, এইভাবে বলছে এই দিনই শিবের সেবায়েত, মানে আমি শিবের। সে নিজেকে মানে লোকটা নিজেকে দিন বা দরিদ্র হিসেবে সম্বোধন করছেন, নিজেকেই নিজে বলছেন এই দিনই শিবের সেবায়েত, দন্তস্বয়কার বয়াকার অন্তস্থয়কার, মানে তিনি নিজেকে দিন বলে সম্বোধন করলেন এবং শিবের সেবায়েত বললেন নিজেকে। লোকটি বিনীতভাবে জবাব দেয়, তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে, এই জন্যই বুঝি পাথরটার উপর এত করে নজর রাখা হচ্ছিল। শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না, এইটা জেনেই বোধ করি অকস্মাৎ উপর দারুণ রাগ হয়ে যায়, ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে সে বলল, অমন বলবেন না, পাথর কি মশাই শ্রী বিষ্ণু। এবার আবার পাথরটাকে শ্রী বিষ্ণুও বলছে, সাক্ষাৎ দেবতা সে, ত্রিলোকেশ্বর শিব। পাথর নয়, সে বলল ওটা শ্রী বিষ্ণু, সাক্ষাৎ দেবতা ত্রিলোকেশ্বর শিব।
উদ্দেশ্যে উদ্দেশ্যে সে নমস্কার জানালো। আমি হেসে ফেললাম। ওর তলই নেই না? এবার সে একটু কুণ্ঠিত হয়। ওরাই তো বলে। তুমি নিজে কি বলো? ওরা তো বলে। নিচে যতই কেন খুঁজে যাও না, টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। কতদূর শিকড় নেমেছে খুঁড়ে দেখাই না কেন কোনোদিন? জিভ কেটে লোকটা বলল, সব কথা কেন? ওতে অপরাধ হয়, বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত। বটে? কিরকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, একবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না। হ্যাঁ, বলো কি, মহামারী নাকি? জানতাম না তো। খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে। কর্পোরেশন থেকে, ক পয়রোপকার রয়েকার তালবস্য দন্ত ন, কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই, বলে থেমে গেছে। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায়। আমার আমরা কেউ টিকে নিইনি, কেবল বাবার চন্নামৃত, চ দন্তন্বয় দন্তন্য ময়কার তয়ত, মানে চরণামৃত, সেটাকে বলছে চন্নামৃত, খেয়েছি। এ যদি জাগ্রত না হয়, তবে জাগ্রত আপনি কাকে বলেন? এবার কি জবাব দেব তার চিন্তা করার সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম, তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে হবে। আরেক দিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা হলো। দাঁড় করিয়ে সে বললে, আরে কোথায় চলছো এমন হন্যে হয়ে? কোথায় চলেছ এমন হন্যে হয়ে? টিকে নিতে। টিকে নিয়ে তো ছাই হচ্ছে। টিকে কিচ্ছু হয় না, তুমি বরং, এবার একটা ইংরেজিতে মানে ওষুধের নাম বলেছে ভেরিওলিনাম 200, VERIOLINUM, ভেরিওলিনাম 200 এক ডোজ খাও গে, কিং কোম্পানির থেকে, যদি টিকে থাকতে চাও। পরের হপ্তায় ওই আরেক ডোজ, তারপরে আরেক, ব্যাস নিশ্চিন্তি। টিকে ফেল করেছে, আকচার দেখা যায়, কিন্তু ভেরিওলিনাম নেভার, ভেরিওলিনাম নেভার। বলে কি? জানতাম না তো। জানবে না? জানবে কোত্থেকে? কেবল ফোঁড়া ফুঁড়ি এই তো জেনেছ। অন্য কিছুতে কি তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি, আমি জানি। বেশ, তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলাধঃকরণ করলাম। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলাধঃকরণ করলেন। লেখক গ লয়াকার ধ বিসর্গ, গলাধ, অহ, ক র মূর্ধন্য করণ, গলাধ বিসর্গ করণ, ক র মূর্ধন্য করণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এর পরেই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা শবযাত্রা গেল, মানে মরা যাচ্ছে, ডেড বডি। নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে। কি সর্বনাশ! ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এইসব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর
অবসন্ন হয়ে আসে। এই বিপদ সংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা গেছে। কবিরাজি বা বাকি থেকে থাকে কেন? সে উপরেই সে যে উপায়েই হোক সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে কণ্টিকারির শিকড়, কণ্টিকারির শিকড় বেটে খেতে হয়। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছুই নেই মশাই। কি হলো? অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথিক করা গেছে। কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায়ই হোক সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব দুমদাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে কণ্টিকারির শেকড়। ক দন্ত ন টয় হস্যই কয়াকার রহস্যই র, কণ্টিকারির শেকড় বেটে খেতে হয়। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছুই নেই মশাই। ব্যবস্থা মতো তাই এক তাল খেয়ে একটা রিকশা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল, জ্বর জ্বর ভাব। বসন্ত হবার আগে এরকম নাকি হয়ে থাকে। বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না। মা দেহটা ভালো নয়। উদ্গ্রীব মুখে মা বললেন, কি হয়েছে তোর? হয়নি কিছু, বোধহয় হবে বসন্ত। বালাই ষাট বলতে নেই, তা কেন হতে যাবে? এই হক্কু হত্তুকির টুকরোটা হাতে বাঁধ দিকি। আমি ৩০ বছর বাঁধছি। এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনো দিন হাম পর্যন্ত হয়নি। নে ধর এটা তুই। হত্তুকির টুকরো। মা তার হাতের তাগাটা খুলে দিলেন। তয়াকার গয়াকার টয়াকার মানে হাতের একটা কিছু তাগা তাবিজ কিছু একটা ছিল, তাগাটা খুলে দিলেন। ৩০ বছরে একবার হয়নি তোমার? বলো কি? দাও দাও, তবে এতক্ষণ বলনি কেন? কিন্তু এই এক টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে আস্ত একটা হত্তুকি দাও, যদি তাতে আটকায়। হত্তুকি তো বাঁধলুম, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজম্যাজ করতে লাগলো। নিজেকে রীতিমতো জ্বর জড়িত মনে হলো। বর্গের জ্বর জ্বর, বর্গের জয় বড় জ্বর, বর্গের জ্বর হস্যই ত জ্বর জড়িত। জ্বর জ্বর বর্গের জয় বড় জ্বর হয় তো, আর বর্গের জয় ডয় শূন্য হস্যই ত জ্বর জড়িত বলে না, সেই হাজার যন্ত্রণায় জর্জরিত। বর্গের জয় বড় জ্বর আর জড়িত, বর্গের জয় ডয় শূন্য হস্যই ত জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম। মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত। তবে আর বাঁচন নেই। মাকে ডেকে দেখালাম। মা বললেন মার অনুগ্রহ নয়, ব্রণ। মানে মায়ের দয়া নয়, মার অনুগ্রহ নয়, ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহ। মা বললেন, অলক্ষণে কথা মুখে আনিস নি, ও কিচ্ছু না। সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে থেকে বেরিয়ে আয় গে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? লোকটা বলেছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে রয়েছে, আমিও তাই খাবো নাকি? হয়তো বা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে, নেই যে তা কে বলতে পারে। হ্যাঁ, ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতায় সব বাড়িতেই কিছু আর অসুখ, সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না। তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায়। মারিরও মারিরও যেখানে মার,
সেই মনের জোরই ওদের পক্ষে একটা সমস্ত সহায়, কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এসব যা তা না করে সকালে টিকে নেয়াই আমার উচিত ছিল, হয়তো তাতে আটকাতো। এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি? টিকে নিয়ে এলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আর হাম তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, যাই মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ে গেল। হয়তো ঠিকই বলেছে সে, সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। তাই তো আজ বেঁচে আছি, কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই হোরাসিও হোরাসিও একাকার করা বাণী না, একেবারে ফেলনা না? এই পৃথিবী, এই জীবনের সদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বিহধা বিহুধা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি? কটা ব্যাপারেরই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি? যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞেয়ের সীমান্তে এসে সব ব্যাপারটিকে নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবৎ জানালাম, প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা। খানিক দূরে এগিয়ে এসে ফিরলাম আবার। না, দেবতাকে ফাঁকি দেওয়া কিছু না। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত। এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম, বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বম বম। উঠে দাঁড়িয়ে চারদিকে দেখলাম, কেউ দেখে ফেলেনি তো?